আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের নভেম্বর মাসের 13 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। আমি যখন এই ভিডিওটি করছি তখন এই ভাষণটি অতীতকাল, এবং আমরা সাধারণ চিন্তা ভাবনা করে এই ভাষণের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটটা বলতে গেলে ভুলে গিয়েছি। অল্প সংখ্যক কয়েকটি পয়েন্ট নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্ক করছে এই ভাষণকে কেন্দ্র করে। এর বাইরে এই ভাষণের যে তাৎপর্য, স্থানকাল পাত্র এবং এই ভাষণটির যে ভবিষ্যৎ, সেটি নিয়ে আসলে আমরা চুলচেরা বিশ্লেষণ কেউ করছি না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভাষণটি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বিভিন্ন কারণে। আপনারা জানেন যে আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যে সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনগুলো সাধারণত সন্ধ্যা রাতে হয়, কিংবা ধরুন সকালবেলা হয়। কিন্তু ভর দুপুরে যখন মাথার উপরে সূর্য আলো দিচ্ছে মধ্য গগনে, সেটা শীতকালে হোক কিংবা গ্রীষ্মকালে হোক, রাজনৈতিক দলগুলো কখনো সংবাদ সম্মেলন করে না বা জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় না। কিংবা আমাদের দেশে যে নাটক, সিনেমা, যাত্রা, পালা যা কিছু বলেন, কখনো এরকম দুপুরবেলা হয় না। ভর দুপুরে আমাদের দেশে সাধারণত চৈত্র মাসে অগ্নিকাণ্ড হয়, শীতকালেও হয়, আর গভীর রাত্রে হয়, প্রচণ্ড গভীর রাত্রে। আমাদের দেশে বিএনপি জমানাতে মাঝে মধ্যে এরকম সংবাদ সম্মেলন হতো গভীর রজনীতে, এবং তার ফলাফল 2001 থেকে 2006-এর মধ্যে বিএনপির এই কালচারটি বিএনপিকে কোথায় নিয়ে গেছিল, একটা 111-এর মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমাদের দেশে যখনই কোনো মানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে না, তার পরিণতি মানুষকে কতটা, যাকে বলা হয়, বিব্রত করে, বিপদের মধ্যে ফেলে, এবং পুরো দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর হয়, তার একটা বাস্তব নমুনা আপনারা দেখেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মাধ্যমে। শেখ হাসিনা তার ক্ষমতাকালে সংবাদ সম্মেলনটিকে একটি আর্ট অফ পলিটিক্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এটি হয়ে গেছিল একটি বিনোদন মাধ্যম, এবং সাংবাদিকরা সারা বছর অপেক্ষা করতেন বা সারাক্ষণ অপেক্ষা করতেন কবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন হয়, এবং তারা সেখানে গিয়ে মনের আনন্দে শেখ হাসিনার প্রশংসা করবেন, এবং শেখ হাসিনার যারা শত্রু তাদেরকে গালাগাল দেবেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এবং এই কাজ করতে করতে সাংবাদিক এবং কলাকৌশলী এবং শেখ হাসিনা তাদের সবারই এই পুরো বিষয়টিকে জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে মনে হতো। তারা ভাত খাবেন কি খাবেন না, ঘুমাবেন কি ঘুমাবেন না, বা জীবনের অন্য কোনো প্রয়োজনীয় কর্ম করবেন কি করবেন না, তার চাইতেও সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা, কথা বলা, এটিকে নিয়ে সেলিব্রেট করা, উৎসব পালন করা, ওটি আওয়ামী লীগের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যকালের যত, যাকে বলা হয়, গুরুত্বপূর্ণ কর্ম, এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগত বিশ্বস্ত যারা সাংবাদিক ছিলেন, তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে দেখুন যে কথাটি বলা হয় যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হবে। যে সংবাদ সম্মেলন দিয়ে শেখ হাসিনা আত্মতৃপ্তি পেতেন, ঠিক সেই সংবাদ সম্মেলনে অনাহতভাবে, আনএক্সপেক্টেডলি এমন একটি ঘটনা ঘটল, যে ঘটনা একটি সরকারের পতনকে অনিবার্য করে তুলল। দ্বিতীয় যে ঘটনা হলো যে আওয়ামী লীগ সরকারের জমানাতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত কোর্ট কাছারির মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রতিফলিত করত। তারা এই জাতির উপর যা কিছু চাপাতে চেয়েছে, প্রতিপক্ষকে যেভাবে সাজা দিতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে, সব কিছুর মূলেই তারা আইন আদালত, কোর্ট কাছারি, বিশেষ করে আইন মন্ত্রণালয়কে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এই একটি ঘটনার ফলে দেখা গেল যারা আইন মন্ত্রণালয়ে চাকরি করতেন, আইন মন্ত্রী ছিলেন, কিংবা সরকার খুব ঘনিষ্ঠ জন হিসেবে বোথ জুডিশিয়ারির যে বার এবং বেঞ্চে যারা নেতৃত্ব দিতেন, তারা নিজেদেরকে মনে করতেন কিং অফ দ্য রিং, বা তাদের চেয়ে আসলে ক্ষমতাধর কেউ নেই। ফলে যখন এই আন্দোলন নিয়ে একটা হাইকোর্টের রায়ের দরকার ছিল,
এবং সেই রায়টি শেষমেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বিচারক যারা একেবারে সুখর স্বপ্নে বিভোর ছিলেন এবং তারা মনে করেছিলেন 2041 সন পর্যন্ত তাদের সেই সুখর স্বপ্নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তারা যখন মনে করছিলেন যে তাদের কর্মজীবন শেষ হওয়ার পর তারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে তারা যে রাগ হয়ে গেলেন বা তারা যে উষ্মা দেখালেন, এটির পরিণতিতে রাজপথ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল, সেই উত্তপ্ত রাজপথই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ডেকে নিয়ে আসছিল। এত কথা বলার যে মূল কারণ সেটি হলো বর্তমান সরকার শেখ হাসিনার সরকারের পর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে জিনিসগুলোকে নিজেদের সম্পদ মনে করে আসছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি। আপনারা ইতিমধ্যে জানেন যে তার সেই আন্তর্জাতিক পরিচিতি এখন তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। 2 নম্বর হলো যে তিনি বিদেশি গণমাধ্যমে অহরহ বক্তব্য দেন এবং প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি বিদেশ যাতায়াত করেন। এই দুটো জিনিস তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। থার্ডলি হলো তিনি কথা বলতে পছন্দ করেন। কথা শোনার চাইতে তিনি কথা বলতে পছন্দ করেন ইংরেজি এবং বাংলায়। এবং তিনি আজকের এই অবস্থানে এসেছেন, তার পিছনে তার শব্দচয়ন, তার কথা বলার যে আর্ট, এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারেন, মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারেন এবং মানুষের সেই বিশ্বাসকে পুঁজি করে তিনি তার কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে তিনি পৌঁছে যেতে পারেন। তার যে গ্রামীণ ব্যাংকটি, এটি ছিল অ্যাবসলিউটলি এ মোটিভেশনাল ইনস্টিটিউশন। তিনি তার সহযোদ্ধা যারা আছেন, গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা গ্রাহক, তাদের সবাইকে মোটিভেট করতে পেরেছিলেন। এই মোটিভেশন দিয়েই তার জীবনের সফলতা। তিনি যে এখন সারা দুনিয়াতে 3-0 থিওরি নিয়ে ছুটছেন এই 18 মাস আগ পর্যন্ত, মানে তিনি এই যে ক্ষমতা 18 না, ঠিক 14 মাস। তো এই যে 14 মাস সময় তার, এই 14 মাস সময়ের আগে এই 3-0 থিওরি ছিল সারা পৃথিবীর বিস্ময়। এখানে ইটালির কোনো বিখ্যাত ক্লাব, ফ্রান্সের রাজ দরবার কিংবা ফ্রান্সের মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্সিয়াল প্যালেস, ইটালি, আমেরিকা, সৌদি আরব, এমনকি ভারত, এদের ক্ষমতার কেন্দ্রগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 3-0 থিওরি সেখানে একটা বিস্ময় তৈরি করেছিল, যা এখন এই সময়টিতে এসে ঠাট্টা মশকরার কারণ হয়ে গেছে। 3-0 মানে কেউ যদি পরীক্ষায় ফলাফল 0 করে তো তাকে একটা গোল দেওয়া হয় যে তুমি এটা 0 পেয়েছো, ডিম পেয়েছো। আর যখন মানুষ খুবই খারাপ করে তখন তাকে 3টা 0 দেওয়া হয়। ওই 3টা 0 যেটা নেতিবাচক অর্থে, সেই নেতিবাচক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবিষ্কার 3-0 থিওরি, এটি এখন পর্যবসিত হয়েছে। তো যেটা বলছিলাম যে তিনি তার যে আত্মবিশ্বাস, তিনি মানুষকে কনভিন্স করতে পারেন, তিনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং মানুষ রিয়্যাক্ট করে না, অ্যাক্ট করে। তার সেই যে কথা বলার ধরন এবং প্রকৃতি গত 14টি মাসে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি যে কয়বারই এই গত 14 মাসে বিদেশে গিয়ে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, এগুলো সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং সব জায়গাতে তিনি একটা না একটা বিতর্ক তৈরি করে ফেলেছেন। তিনি যে কয়বারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, প্রায় সবগুলো ভাষণই নানা রকম বিতর্ক তৈরি করেছে, বিভেদ এবং বিসংবাদ তৈরি করেছে। এবং সর্বশেষ তিনি যে ভাষণটি দিলেন, এই ভাষণটি তার অতীতের সমস্ত ভাষণগুলোকে রেকর্ড একেবারে ব্রেক করে, পরাজিত করে এক নতুন বিস্ময়কর বিতর্ক তৈরি করে ফেলেছে। প্রথমত এটি একটি মানে সময় নির্বাচনী, আমি বলবো দুপুরে এই সময়টি নির্বাচন করা হয়েছে। কেন করা হয়েছে, কী কারণে করা হয়েছে এটি বলতে পারবো না। আপনারা জানেন যে 13 তারিখে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল। তো এত বড় একটা লকডাউনের বিপরীতে যখন সারা বাংলাদেশ অচল এবং আওয়ামী লীগের পতনের পরে 13ই নভেম্বর তারিখে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা মানুষ কল্পনাও করতে পারেনি। আওয়ামী লীগের লোকজন সাহসী, এতটা সাহসী হয়ে পড়েছে যেটা বিস্ময়কর। এতটা সাহসী তারা কি করে হলো, কোথায় পেল এই সাহস? এসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, যখন পদ্মা সেতু, ঢাকা মানে বরিশাল সড়ক, বৃহত্তর ফরিদপুরের সমস্ত রাস্তাঘাটে যখন আওয়ামী লীগের লোকজন ঢাল সুরকি থেকে শুরু করে
আমাদের যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মাহরুম, অসহায় করে তুলেছে। ঠিক সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি ভাষণ দিবেন, তখন লোকজন কোনটা আশা করেছে? যে তিনি হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, তিনি হয়তো রাগ করে বলবেন আমি চলে যাচ্ছি, তিনি হয়তো বলবেন যে আপনারা নতুন কাউকে দেখেন, এই ধরনের কথাবার্তা। আদারওয়াইজ দুপুরে এই ধরনের ভাষণ হতে পারে না, মানুষের যে এক্সপেকটেশন। দ্বিতীয়ত যে ওই সময়টা তার প্রেস সচিব তিনি বললেন যে মানুষ এই যে লকডাউনে অংশগ্রহণ করেছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে, বা মানুষ যে ঘর থেকে বেরোচ্ছেন, আজকে রাস্তাঘাট ফাঁকা, এর মূল কারণ হলো তারা সবাই ঘরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য। এতে করে ওনার বক্তব্যের মান কতটা বাড়লো, তার সাথে বড় ব্যাপার হলো যে বাংলাদেশে যে লকডাউন বাস্তবায়ন হচ্ছে, মানুষ যে অংশগ্রহণ করছে এবং মানুষ যে ঘরে আছে, এই কথাটা ওনার প্রেস সচিব একেবারে সিল মেরে সেটা প্রমাণ করে দিলেন। তো যেটা বলছিলাম যে তিনি এই ভাষণটা কেন 13 তারিখে দিতে গেলেন। উনি যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলো তো পুরনো, সেটা 12 তারিখে বলতে পারতেন, সেটি 13 তারিখ রাতে বলতে পারতেন, এমনকি 14 তারিখে বলতে পারতেন। কিন্তু উনি যখনই 13 তারিখ দুপুরবেলাকে টার্গেট করেছেন, ইট মিনস তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য যেটা আশা সঞ্চার করেছিল, হতাশা সঞ্চার করেছিল, বা মানুষকে উৎসাহী করেছিল, সেই সব বিষয়, যে সমস্ত বিষয় আমি ইতিপূর্বে বললাম, যে তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, তিনি রণে ভঙ্গ দিবেন, অথবা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যাবেন, খুব রাগ হয়ে যাবেন, জরুরি অবস্থা জারি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয় নিয়ে মানুষ শঙ্কা করেছিল, তিনি তার ধারে কাছে গেলেন না। দ্বিতীয়ত তিনি সেই দিন যে ঘোষণা করলেন জুলাই সনদ সম্পর্কে, তার বাস্তবায়ন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, গণভোট সম্পর্কে, এটি বাংলাদেশের জন্য বলতে গেলে একটা নতুন অশনি সংকেত তৈরি করে ফেলল। এবং সেই অশনি সংকেতের কারণে জামাত এবং বিএনপির মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এখন চরমে। এখন দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের সঙ্গে যারা কোঅপারেশন করছিল, তারা অস্থিরতায় ভুগছে। ওনার ভাষণের সঙ্গে সঙ্গে জামাত প্রতিক্রিয়া দেখালো, বিএনপি প্রতিক্রিয়া দেখালো নেতিবাচক। এবং এই ভদ্রলোকে যা যা বলার, সেই প্রতারণা থেকে শুরু করে অন্য যে সকল, মানে প্রতারক বলা থেকে শুরু করে অন্য যে সকল কথাবার্তা, বিশ্বাসভঙ্গ করা, প্রতারণা করা, এই সকল কথাবার্তা বিএনপি বলল সকালবেলা, মানে ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে। আর পরবর্তীতে দেখা গেল আবার সম্মেলন করে তাকে ধন্যবাদ জানানো হলো কন্ডিশনালি। এই যে একটা আনপ্রেডিক্টেবল একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড, এরা জাতিকে নেতৃত্ব দিবে, একটি নির্বাচনে জয়লাভ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনার চাইতে দেশ ভালো চালাবে, এটা সম্ভব না। এবং গত 14 মাসে এই যে রাজনৈতিক দলগুলোর যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে নতজান করে দেওয়া হয়েছে, এটি খুব সহসা দূর হবে না। বহুদিন পর্যন্ত এটি চলতে থাকবে। এবং আগামীতে যদি কোনো তৃতীয় বা চতুর্থ শক্তির উদ্ভব হয়, কোনো অরাজনৈতিক শক্তির উদ্ভব হয়, তারা এই রাজনৈতিক দলগুলো গত 14 মাসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের সুবিধা তারা নেবে। এবং একটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে রাজনীতির প্রধান সম্পত্তি হলো হোপ, আশা থাকতে হবে। তো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার জমানাতে, পুরো জমানাতে তারা একটা আশায় ছিল। সে 2009 থেকে একেবারে 25 পর্যন্ত তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, তাদের মধ্যে লড়াই করার একটা মানসিকতা ছিল, বেঁচে থাকার একটা আগ্রহ ছিল। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গার মধ্যে আছে। তারা মানে কোনো হোপ তাদের মধ্যে নাই, কোনো আশা নেই, এমনকি কোনো ক্রোধ নেই। কথায় কথায় তারা ভয় পেয়ে যাচ্ছে এবং চিংড়ি মাছের মতো চিড়িং বিড়িং করে লাফাচ্ছে। একসময় মনে করছে তারা যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছুঁড়ে ফেলে দিতে পারে, একটু পরে আবার মনে করছে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ছুঁড়ে ফেলা হয় তাহলে তারাও রাজনীতি থেকে আউটস্টেট হয়ে যাবেন এবং এখানে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি চলে আসবে, বা আওয়ামী লীগ চলে আসবে। তো এই আতঙ্কর কারণে বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, তাদের সবারই কিন্তু নিদ্রা ভঙ্গ হয়েছে, ঘুম হারাম হয়ে গেছে। এবং আপনি দেখেন অল্প কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা চাঁদাবাজি করতে পেরেছে বা বিকল্প কোনো কিছু করতে পেরেছে, তাদের চেহারা সুরত ভালো হয়ে গেছে। আর বাকি যারা আছে
তারা কিন্তু সবাই শুকিয়ে গেছে। এমনকি আপনি সালাউদ্দিন সাহেবকে দেখেন, মির্জা ফখরুল সাহেবকে দেখেন, এরা কিন্তু কেউ ভালো নেই। তো এমনকি জামাতের আমিরকে দেখেন, তার চেহারা কিন্তু আগের চেয়ে মলিন হয়ে গেছে। জামাতের কোনো লোক মানে আপনি তাদের মুখে ঠিক ওইরকম সাবলীল হাসি আপনি দেখতে পাবেন না। তো এই যে একটা অবস্থা তৈরি হলো, সেই অবস্থার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোদুল্যমানতা এবং তিনি যে বিষয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স তার রয়েছে, যে তিনি কনভিন্স করতে পারেন এবং যা চান তাই হয়। এই তার যে কনভিন্সিং পাওয়ার, সেই কনভিন্সিং পাওয়ারের পরকাষ্ঠা দেখাতে গিয়ে তিনি এই 13 নভেম্বর যে ভাষণ দিলেন, এই ভাষণের ফলে যে ইতিহাস রচিত হয়ে গেছে ওই দিনে, সেই ইতিহাসের দায়ভার পুরো জাতিকে বহন করতে হবে। এবং এখন আমরা যে বিভেদ এবং বিসংবাদ দেখতে পাচ্ছি, এবং সরকার যে কাজগুলো এই মুহূর্তে আবার নতুন করে শুরু করেছে,